অন্যদিকে পরের সকালে সিন ঘুম থেকে উঠে দেখে মিগি নেই। সে ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর মিগিকে ঘরের ভেতরে হাঁটতে দেখে। মিগি ফিরে এসে তার শরীরে জুড়ে যায় এবং বলে সে বুঝেছে যে শরীর থেকে আলাদা হলেও 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে পারে। সিন ভাবে হয়তো মিগি এখন তার মস্তিষ্ক দখল করতে চাইছে, কিন্তু মিগি বলে তা সম্ভব নয়, কারণ সে শুধুমাত্র হাত হিসেবে পূর্ণাঙ্গ হয়েছে, তাই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সিন ভয় পাচ্ছে যে অন্য প্যারাসাইটরা যারা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে জানে তারা হয়তো মাথা বদলে দিতে পারে, আর মিগি মনে করছে এটা সত্য হতে পারে। তারপর সে নাস্তা করতে গেল এবং জানলো তার মা বাবা ভ্রমণে যেতে চাচ্ছেন। সিন তাদের বলল এই সময় অজানা জায়গায় যাওয়া খুবই বিপজ্জনক। তার মা শুনে রাজি হয়ে ভ্রমণ বাতিল করতে চাইলেন, কিন্তু তিনি জানতে চাইলেন শেষে কি সিনকে কষ্ট দিচ্ছে, কিন্তু সিন কিছু বলতে চাইল না। তাই সে হঠাৎ স্কুলের পথে রওনা হয়। সিন মিগির কথা তার বাবা মাকে গোপন রাখছে, কারণ সে ভয় পাচ্ছে মিগি বিনা চিন্তায় তার বাবা মাকে মারতে পারে। যেহেতু মিগি শুধু নিজের বেঁচে থাকার চিন্তা করে, মানুষের অনুভূতির কদর করে না। অন্যদিকে সিনের বাবা কাজু নাবুকোকে বলে তুমি হয়তো সিনকে বেশি ওভার প্রোটেক্ট করছো, আর সে হয়তো এটা অস্বস্তিকর মনে করছে, বিশেষ করে তার হাতের দাগের কারণে। নবুকো স্পষ্ট মনে করেন সিন যখন মিডল স্কুলে ছিল সে তার জন্য সায়েন্স এক্সপেরিমেন্টে অ্যালুমিনিয়াম প্লেট চেয়েছিল। সে সেলফ থেকে প্লেট নেওয়ার সময় পড়ে গেল, আর তেলে ভরা হাঁড়ি প্রায় মাথার উপর পড়তে চলেছিল। নবুকোর দ্রুত প্রতিক্রিয়া তাকে বাঁচালো, কিন্তু হাতটি জ্বলল। কাজু মনে করছেন সিন আর তাকে কষ্ট দিতে চায় না, কারণ সে সেই দিনের জন্য গিলটি ফিল করে। এইদিকে মিগি গান নিয়ে গবেষণা শুরু করলো। সে সিনকে বলল সে এত বেশি বাবা মার জন্য চিন্তা না করুক, কারণ প্যারাসাইটরা সাধারণত শহরে থাকে যেখানে মানুষ বেশি থাকে না, এবং তারা সিঙ্গেল মানুষদের বেশি লক্ষ্য করে। সে বিশ্বাস করছিল সিনের বাবা মা সমুদ্রের তীরে যাওয়ার এখানে থাকার চেয়ে নিরাপদ থাকবে। সিন এটা শুনে স্বস্তি পেল। ঠিক সেই সময় তার মা ঢুকলেন। সিন তাড়াতাড়ি মিগিকে লুকালো। মা জিজ্ঞেস করলেন কার সাথে কথা বলছিলে। সিন বলল আমি তো নিজের সাথেই কথা বলছিলাম, এবং চিৎকার করে বলল দরজায় নক করো আগে। নবুকো একটু দুঃখ পেলেন এটা শুনে এবং চলে গেলেন। কাজুকে বললেন তোমার ছেলে আজ আমার উপর চিৎকার করলো। কাজু বলল হয়তো সে তখন ব্যস্ত ছিল। দিন শেষে সিন তার বাবা মাকে বলল আমি ভাবছি তোমাদের যাওয়া ভালো হবে, কিন্তু নবুকো তার মুড স্বীকার করতে পারলো না। সে বলল তোমার কি সমস্যা হলো। কান্না শুরু করলো। মনে হচ্ছে যেন সিন আর তার ছেলে নয়। সিন মিগি সম্পর্কে কিছু বলল না। সে বলল আমি ভয় পেয়েছিলাম তোমরা না থাকলে আমি একা থাকবো, কিন্তু এখন বুঝেছি বন্ধুদের ডাকলে একা লাগবে না। সে ফিরে গেল তার ঘরে। বাবা মা বিশ্বাস করলেন সে সত্য বলছে। পরের সপ্তাহে তারা ভ্রমণে বেরোলো। নবুকো খুব খুশি, কারণ কয়েক বছর ধরে কোনো বড় ছুটি পায়নি। একই সময় অন্য জায়গায় এক পুরুষ তার নতুন প্রেমিকাকে নিয়ে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তিনি জানেন না সে একজন প্যারাসাইট। সে বোঝে না যেমন সিট বেল্ট কিভাবে ব্যবহার হয়। সে ড্রাইভ করার সময় তাকে বিভ্রান্ত করে, ফলে গাড়ি পাহাড়ের নিচে পড়ে যায়। দুজন ভয়ঙ্করভাবে আহত হয়। প্যারাসাইট বুঝতে পারে শরীরটা বাঁচবে না। তখন সে হতাশ হয়ে পুরুষটিকে আক্রমণ করে এবং তার শরীর দখল করে। পুরোপুরি না হলেও সে চলতে পারে। এদিকে সিন স্কুলে যাওয়ার পথে মিগিকে জিজ্ঞেস করে টামে কি বোঝাতে চেয়েছিল যখন বলেছিল সে ইম্পিওর। মিগি বোঝায় সিনের কিছু কোষ তার রক্তের লিঙ্ক হয়েছে এবং মস্তিষ্কেও পৌঁছেছে, তাই তার কিছু অংশ বদলে গেছে। সিন হতবাক এবং নিজেকে বোঝাতে চেষ্টা করে যে সে এখনো স্বাভাবিক মানুষ। ঠিক তখন সে এক দলকে দেখে স্কুলের বুলিকে মারধর করতে। সে তাদের থামাতে চায়, কিন্তু তারা তাকে আঘাত করে এবং ফিরে যেতে বলে। তবে সিন মনে করে মিগি একবার বলেছিল মানুষ ও প্যারাসাইটদের মধ্যে পার্থক্য হলো অন্যের জন্য কাজ করা, যদিও তাতে নিজের লাভ না হয়। নিজেকে প্রমাণ করতে যে সে এখনো মানুষ। সিন বুলির পক্ষে দাঁড়ায়। মিৎসু গ্যাংয়ের নেতা তাকে আঘাত করে, কিন্তু মিগি জাগার আগে একজন মেয়ে কানা এসে বলে তার গ্যাংকে থামতে। কানা সিনকে জিজ্ঞেস করে তুমি কি বোকা, কিন্তু তাকে কাছে থেকে দেখে কিছু অদ্ভুত অনুভব করে। সে হঠাৎ মিগির উপস্থিতি খুঁজে পায় এবং ভয় পেয়ে দ্রুত চলে যায়। স্কুলের সিন তার সহপাঠীদের পক্ষে দাঁড়ানোর জন্য অনেক প্রশংসা পায়। সবাই তাকে নায়ক বলে দেখে, আর সে নর্ম থাকার ভান করে, কারণ এটা মানুষের আরেকটা বৈশিষ্ট্য। পরে ফেরার পথে সিন আর মুরানোর দেখা হয় কানার সঙ্গে। কানা তাদের ছবি তুলে এবং জিজ্ঞেস করে কেন সে আগে পালায়নি। সিন বলে ক্লাসে কেউ বিপদে পড়লে সাহায্য করাই তো স্বাভাবিক, কিন্তু কানা বলে সে ভান করছে আর আসলে কিছু লুকাচ্ছে। সিন কিছু না বলে চলে যায়। সে কানার কথায় বিরক্ত, কিন্তু জানে সে পুরোপুরি ভুলও নয়। এদিকে মিৎসু কানা সিনের দিকে মনোযোগ দিচ্ছে বলে ঈর্ষান্বিত হয়। সে প্রতিশোধ নিতে চায়। তার দল নিয়ে তারা সিনকে আক্রমণ করে এবং মুরানোকে অপহরণ করে। সিন তাদের অনুসরণ করে এবং আগের দেখা হওয়ার জায়গায় পৌঁছে যায়। সে বলে মুরানোকে ছেড়ে দাও, কিন্তু তারা থামে না। মিৎসু সিনকে মারতে শুরু করে। মিগি সাহায্য করতে চায়, কিন্তু সিন বলে না আমি নিজে লড়বো, আমি একজন মানুষ। যদিও সে একদমই পেরে উঠছিল না, তবুও সিন লড়াই চালিয়ে যায়। মিগি বলে ওরা সবাই তোমার চেয়ে শক্তিশালী, তুমি জিততে পারবে না। কিন্তু সিন বলে মানুষ শুধু জেতার জন্য লড়ে না, তারা বড় কিছুর জন্য লড়ে। সিন প্রাণপণ লড়াই করে
করে কিন্তু আবারও কান্ডাসা হয়ে পড়ে। এতে মিগির প্রতিরক্ষা প্রক্রিয়া কাজ করে, তবে সিন তাকে লুকিয়ে রাখে। ঠিক তখনই কানা সেখানে এসে চিৎকার করে, থামো। তারপরই সিনের স্কুলে কিছু ছেলে এসে যায়। মিৎসুর গ্যাংয়ের সাথে মারামারি শুরু হয়। সুযোগে সিন ও মুরানো সেখান থেকে চলে আসে। মুরানো তাকে বাড়ি পৌঁছে দেয়। সে সিনের আঘাতের যত্ন নেয় এবং বলে, তুমি আজ সত্যিই খুব কুল ছিলে। তারপর সে সিনের কাঁধে হেলে পড়ে। সিনের মনে আশা জাগে। সে জিজ্ঞেস করে, তুমি কি আজ রাতে এখানেই থাকতে চাও? বাবা মা বাড়িতে নেই। কিন্তু মুরানো ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিগি এতে হতাশ হয় এবং বলে সে মানব প্রজন্ম পর্যবেক্ষণ করতে চেয়েছিল। সিন বিরক্ত হয়ে বলে, চুপ করো। ঠিক তখনই কানা এসে পড়ে। সে জিজ্ঞেস করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? সিন প্রশ্নটা এড়িয়ে যায়। কানা আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং বলে সে বন্ধু হতে চায়। সিন তাদের সম্মতি দেয়, কিন্তু হাত মেলানোর সময় কানা তার ডান হাতে কিছু অদ্ভুত অনুভব করে। সিন সেটা বুঝে তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় এবং বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে এসে মিগি বলে, কানার কাছ থেকে দূরে থাকো। সে মনে করে কানা পরজীবিত তরঙ্গ অনুভব করতে পারে। যদিও মুরানোরও কিছুটা ক্ষমতা আছে, কিন্তু কানার অনুভূতি অনেক বেশি শক্তিশালী। মিগি বলে, এই মেয়ে বিপজ্জনক। সিনও তাতে একমত হয়। অন্যদিকে দুর্ঘটনার পর যে প্যারাসাইট পুরুষের দেহ দখল করেছিল সে কষ্টে আছে, কারণ সে পুরুষের শরীরে অভ্যস্ত নয়। সে আবার একজন নারীর দেহ চাইছে। তাই সে প্রথম যে মেয়েকে দেখবে তার দেহ দখল করার সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্যবশত সিনের বাবা মা কাছেই আসে। তারা তখন সূর্যাস্ত উপভোগ করছে পাহাড়ের ধারে। হঠাৎ মনস্টারটি সেখানে হাজির হয় এবং কাজুর সামনে নিবুকুর মাথা কেটে ফেলে। পরের সিন তার বাবার ফোন পায়। সে বলে এক মনস্টার তার মাকে আক্রমণ করেছে এবং তাকে পুলিশের কাছে যেতে হবে। এই কথার পরই ফোন কেটে যায়। সিন আতঙ্কিত হয়ে পড়ে, ভাবে হয়তো ওই প্যারাসাইটরাই তার বাবা মাকে আক্রমণ করেছে, কিন্তু সে জানে না তারা এখন কোথায়। সে খবরের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে এবং একটা খারাপ স্বপ্ন দেখে। পরের দিন সকালে মিগি তাকে জানায় একটা এলিয়েন এখানে এসেছে। সিন রেগে যায়, বলে তার বাবা মা বিপদে আছে, অথচ মিগি বলেছিল তারা সমুদ্রের ধারে নিরাপদে থাকবে। মিগি ঠান্ডা গলায় বলে সে শুধু সম্ভাবনার ভিত্তিতে বলেছিল, কখনো 100% নিশ্চয়তা দেয়নি। তারপর বলে এখন লড়াইয়ের দিকে মনোযোগ দাও। সিন একটা ছুরি তুলে নেয়। মিগি ভাবে এবার তার সাহায্যের প্রয়োজন হবে না। হঠাৎ দরজার লক খুলে যায়। সিন অবাক হয়ে ভাবে এলিয়েনটা কিভাবে দরজা খুললো। তারপর এলিয়েন ঘরে ঢুকে এবং সিন লড়াইয়ের প্রস্তুতি নেয়, কিন্তু সম্পূর্ণ হতবাক হয়ে যায় যখন দেখে তার মা ঘরে ঢুকেছে। ভেতরে ভেতরে সত্যতা জানলেও সে বিশ্বাস করতে পারে না। সিন বিভ্রান্ত হয়ে বলে, মা তুমি এখানে, বাবা কোথায়? মিগি বলে এটা তার মা নয়, এটা প্যারাসাইট। কিন্তু সিন তা মানতে চায় না। এলিয়েন বলে অন্য মানুষটা হয়তো বাড়ি ফেরার আগেই মরে গেছে, আর এটা তার জন্য ভালোই হয়েছে। সিন বিভ্রান্ত অবস্থায় ছুরি মিগির সামনে ধরে রাখে যাতে সে রূপ না বদলায়। সে হতাশ গলায় মাকে ডাকে, এখনো বিশ্বাস করতে চায় সে বেঁচে আছে। মিগি তাকে বলে সে চলে গেছে, কিন্তু সিন রেগে যায়। সে হুমকি দেয় আর একবার বললে তার হাত কেটে ফেলবে। মানসিকভাবে ভেঙে পড়া সিন বলে সে মার কাছে কখনো ঠিক মতো ক্ষমা চাইতে পারেনি। যখন ছোটবেলায় ভুল করে তার হাত পুড়িয়ে দিয়েছিল, কিন্তু প্যারাসাইটরা এসব নিয়ে চিন্তা করে না। সে হঠাৎ রূপ পরিবর্তন করে সিনের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মিগি তখন কিছুই করতে পারে না, কারণ ছুরিটা খুব দ্রুত ছিল। সিন মাটিতে পড়ে যায়। এখনো বিশ্বাস করতে পারছে না যে তার মা এখন এক প্যারাসাইট। প্যারাসাইট চলে যাওয়ার আগে বলে তোমার হোস্ট মারা গেছে, এখন তোমারও পালা। কিন্তু মিগি বুঝতে পারে এখনো একটা সুযোগ আছে। সিনের হৃদয় নষ্ট হয়ে গেছে, তাই মিগি নতুন একটা হৃদয় তৈরি করে তার বুকের ভেতরে বসিয়ে দেয়। সে নিজেই সেটা হাতে ধরে ধুকপুক করতে শুরু করে। সিন অচেতন অবস্থায় থাকে। মিগি ধীরে ধীরে তার শরীরের ক্ষত সারাতে থাকে। এরপর মিগি আবার সিনের ডান হাতে ফিরে যায়, যদিও এতে অনেক সময় লাগে। সিন অনেকদিন স্কুলে যায় না। মোরানো চিন্তিত হয়ে তার বাড়িতে আসে দেখতে সে ঠিক আছে কিনা। এদিকে মিগি সিনকে ঘুমের মধ্যেই খাওয়া ও যত্ন করে। কয়েকদিন পর সিন অবশেষে চোখ খোলে, কিন্তু সে এখন দুর্বল। সে দেখে তার চশমা আর দরকার নেই, যা তাকে অবাক করে। সে ধোয়ার জন্য বাথরুমে যায় এবং সেখানে বুকে একটা দাগ দেখতে পায়। ডাক্তার দেখে সব ঘটনা মনে পড়ে যায়। তার হৃদয়ে তীব্র ব্যথা অনুভব হয়। সে ভেঙে পড়ে। ঠিক তখনই টেলিফোন বেজে ওঠে। সে রিসিভ করতে জানতে পারে তার বাবা হাসপাতালে ভর্তি। সিন এটা শুনে হালকা স্বস্তি পায় যে তার বাবা এখনো বেঁচে আছে এবং তাড়াতাড়ি যায় তাকে দেখতে। বাইরে মোরানো অপেক্ষা করছিল। সিনকে দেখে সে বলে সে চিন্তিত ছিল, কিন্তু সিনের মুখে কোনো অনুভূতি নেই, শুধু বলে তার বাবা আহত, সে এখন হাসপাতালে যাচ্ছে। মোরানো বলে তোমার মা নিশ্চয়ই একা সব সামলাচ্ছে। কথাটা শুনে সিনের বুকটা আরো ব্যথা করে, তবুও সে চলে যায় এবং বলে সে কিছুদিন স্কুলে ফিরবে না। মোরানো উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে তুমি কি ফিরে আসবে? সিন শুধু একটা দুঃখমাখা হাসি দেয়, তারপর হেঁটে চলে যায়। মনে মনে সে শপথ করে যে তার মায়ের রূপে আসা প্যারাসাইটকে মেরে ফেলবে। সে ট্রেনে উঠে মনে মনে ভাবে এলিয়েনটাকে খুঁজে বের করতে হবে তার বাবাকে কিছু করার আগেই। অন্যদিকে হাসপাতালে আমরা সিনের বাবাকে দেখতে পাই। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে তার স্ত্রীর সম্পর্কে জানতে চায়। কাজু বলে নবুকো মারা গেছে, কিন্তু পুলিশ জানায় সে বেঁচে আছে এবং
এবং হোটেলে ফিরে গিয়ে চেক আউট করছে। কাজু আতঙ্কে বলে এটা ভুয়া, ও আমার স্ত্রী নয়। কিন্তু পুলিশ জানায় তার হাতের দাগটাই প্রমাণ করে যে ওই সত্যি নবুকো। একজন মনোচিকিৎসক কাজুকে বোঝায় দুর্ঘটনার মানসিক আঘাত থেকে সে এসব ভ্রম দেখছে। কাজু শেষমেশ বিশ্বাস করে ফেলে। অল্প সময়ের পর সিন হাসপাতালে পৌঁছায়। ঘরে ঢুকতে কাজু অবাক হয় ও আনন্দিত হয় তাকে দেখে। সিন মায়ের ঘটনার কথা বলতে চায় কিন্তু ব্যথায় কিছু বলতে পারে না। কাজু হঠাৎ বলে দুর্ঘটনার পর থেকে নবুকো নিখোঁজ। সিন অবাক হয়ে যায় এবং তাকে মনস্টারের কথা মনে করিয়ে দেয়। কিন্তু কাজু বলে সে দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছে, তাই হয়তো ভ্রম হয়েছে। সিন রেগে যায় এবং বলে মনস্টারটাই নবুকোকে মেরেছে। কাজু বলে ফোনে সে ভুল বলেছিল, আঘাতের কারণে তার স্মৃতি নষ্ট হয়েছে। দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়। তখন সিন বুঝতে পারে তার বাবা সত্য জানেন কিন্তু লুকাচ্ছেন। সে আরো দৃঢ় হয় এলিয়েনটাকে খুঁজে ধ্বংস করার জন্য। তবে সে জানে কাউকে সত্যিটা বলা যাবে না। সিন বলে সে হাসপাতালেই থাকবে, কিন্তু কাজু বলে এখানে অসুবিধা হবে। সে প্রস্তাব দেয় মাত্র 300 মিটার দূরের হোটেলে থাকতে। সিন রাজি হয় কিন্তু চিন্তা করে মিগি এত দূর থেকে প্যারাসাইট শনাক্ত করতে পারবে না। আর দুর্ভাগ্যবশত মিগি এখনো ঘুমিয়ে। হোটেলে সিনের দেখা হয় ট্রেনে দেখা এক মেয়ের সঙ্গে। সে তাকে ভেতরে নিয়ে যায়। সিন রুম থেকে হাসপাতালের দিকে নজর রাখে এবং বুঝতে পারে তার শ্রবণ শক্তি আর অন্যান্য সেন্স অনেক তীক্ষ্ণ। কিছুক্ষণ পর মিগি জেগে ওঠে এবং বলে সে সিনের শরীর মেরামত করেছে, কিন্তু এখন দুজনে বদলে গেছে। মিগির এখন একটা দুর্বলতা এসেছে, তাকে দিনে 4 ঘন্টা ঘুমাতে হয়। সিন বলে আগে তো তুমি কম ঘুমাতে। মিগি জবাব দেয় আগে ঘুমালেও বিপদ এলে জেগে উঠতাম, এখন পারবো না। যদি শত্রু আক্রমণ করে আমরা দুজনেই মারা যাব। সিন জিজ্ঞেস করে কেন আগে এটা বলেনি। মিগি বলে তার মা মারা যাওয়ার পর সিন সব পরজীবীকে দোষ দিতে শুরু করে, এমনকি তাকেও। তাই দুর্বলতা দেখানো তখন বিপজ্জনক ছিল, কিন্তু এখন সে মনে করে এটা লুকিয়ে রাখা আরো বিপজ্জনক। সিন বলে সে মিগিকে শত্রু মনে করে না, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। কিন্তু মিগি ঠান্ডা স্বরে বলে সে সেটা করেছে নিজের জন্য। পরের সকালে সিনের অনেকটা ভালো লাগে এবং হাসপাতালে গিয়ে বাবার খবর নেয়। মিগি তখনও ঘুমায় আর সিন পাহারা দেয়। এই সময় মাকি নামে এক মেয়ে এসে জিজ্ঞেস করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কিন্তু সিন উত্তর দেওয়ার আগেই মিগি সতর্ক করে সে সৈকতে এক প্যারাসাইটকে দেখেছে। সিন সঙ্গে সঙ্গে সৈকতের দিকে দৌড়ায়। মাকি বলে সেখানে যাওয়ার পথে একটা দেওয়াল আছে, কিন্তু সিন এত দ্রুত চলে যায় যে কিছুই শোনে না। তখন মিগি জিজ্ঞেস করে সে কি সত্যি প্রস্তুত সেই মহিলাকে মারতে যে তার মায়ের রূপে আছে। সিন কিছুক্ষণ থামে, তারপর বলে সে নিশ্চিত, কারণ সে আর কাউকে মরতে দিতে পারে না। মাকি দৌড়ে এসে বলে সৈকতে যেতে হলে দেওয়াল ঘুরে যেতে হবে, কিন্তু সিন বলে এটা তো স্কিলের ইস্যু। তারপর সহজেই দেওয়াল টপকে যায়। ও পাশে গিয়ে সে দেখে কেউ একজন দেওয়াল বেয়ে নামছে। সিন ভাবে এটাই প্যারাসাইট, তাই রেগে ফেটে পড়ে এবং তাকে মারার জন্য ছুটে যায়। কিন্তু কাছে গিয়ে দেখে সেটা নবুকো নয়, একজন পুরুষ। তবু সে ভাবে লোকটা নিশ্চয়ই এলিয়েন, তাই আক্রমণ করতে যায়। লোকটা ভয় পেয়ে বলে থামো। হঠাৎ মিগি সিনকে আটকে দেয় এবং বলে এই লোকের মানব মস্তিষ্ক এখনো অক্ষত। সিন আরো বেশি অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ লোকটির চোয়াল বদলে গিয়ে একটা এলিয়েনের মুখে পরিণত হয় এবং সে কথা বলতে শুরু করে। সিন আবার ভয় পেয়ে যায়, কারণ এমন কিছু সে আগে কখনো দেখেনি। লোকটা আর এলিয়েনটা একই মুখ ভাগাভাগি করে কথা বলছে, যেন কার কথা আগে হবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। সিন কিছুই বুঝতে পারে না এটি কিভাবে সম্ভব। তখন মিগি ব্যাখ্যা করে যে এই জুটির মস্তিষ্কতা মানুষের, কিন্তু চোয়াল থেকে বুক পর্যন্ত অংশটা এলিয়েনের। অন্য এলিয়েন বলে তারা একভাবে একই রকম। পরে তারা বসে কথা বলতে শুরু করে। লোকটা নিজের স্যাড স্টোরি বলতে শুরু করে। সে বলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আর সে নিজেকে একটা অকাজের মানুষ মনে করত, যে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। তাই সে জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয় সমুদ্রে ঝাঁপ দেওয়া, কিন্তু তার সাহস হয়নি। সে শুধু বসেছিল। তখনই একটা এলিয়েন প্যারাসাইট তাকে আক্রমণ করে। দুজনেই পানিতে পড়ে যায়। চোয়ালের এলিয়েন তখন বলে সে মূলত লোকটার মাথায় পৌঁছাতে চেয়েছিল, কিন্তু দেখে যে লোকটা ডুবে যাচ্ছে। তাই যদি সে ব্রেনে যেতে চায় তাহলে দুজনেই মারা যাবে। তখন সে সিদ্ধান্ত নেয় শ্বাসনালীতে রূপান্তরিত হয়ে তাকে বাঁচাবে। এভাবে তারা এখনকার মতো এক হয়ে গেছে। এরপর লোকটা বলে এবার তারা কম্বো মোড়ে যাক। চোয়াল বদলে এমন এক আকার নেই যাতে দুজনেই পরিষ্কারভাবে কথা বলতে পারে। লোকটা বলে অবশেষে তার মতো আরেকজনকে দেখে সে স্বস্তি পেয়েছে। সে সিনকে বলে এবার তুমি তোমার গল্প বলো, কিন্তু সিন বলে সেটা এখানে না, অন্য কোথাও গিয়ে বলবে। শেষে লোকটা নিজের নাম জানায় উডা, আর তার প্যারাসাইটের নাম জ, যা আসলে জ শব্দের একটা চতুর্রূপ। তারা হাসপাতালে যায় যেখানে উডা সিনের গল্প শুনে কাঁদতে থাকে। জো মজা করে বলে সে একেবারে বাচ্চার মতো কাঁদছে। জোর স্বভাব মিগির চেয়ে অনেক আলাদা। সে বলে সে সিনেমা থেকে অনেক কিছু শিখেছে। তারপর উডা বলে সিন যদি কখনো শত্রুকে খুঁজে পাই সে সাহায্য করবে। সিন খুশি হয়, সে প্রস্তাব গ্রহণ করে। সেই রাতে মিগি হঠাৎ সিনকে ঘুম থেকে তোলে। সে বলে দিনের বেলা একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, কারণ উডা আর জোর কারণে মনোযোগ সরে গিয়েছিল। মিগি তাকে মনে করিয়ে দেয় কিভাবে সে উসাইন বোল্টের মতো দৌড়েছিল আর 3 মিটার উঁচুতে লাফ
দিয়েছিল। এরপর মেগি ব্যাখ্যা শুরু করে তার শরীর ভাগ হতে পারে আর প্রতিটি অংশ নিজে নিজে চিন্তা করতে পারে, কিন্তু অংশগুলো যদি খুব ছোট হয় তারা মারা যায়। তাই সে আগে নির্দেশ দিয়ে রাখে যেন তারা শরীরে ফিরে আসে। মেগি একটা ডেমো দেখিয়ে বোঝায় আর সিন একটু ভয় পায়। তারপর মেগি বলে সিনের শরীরে এমন কিছু হয়েছে যা আলাদা, তার শরীরের সবচেয়ে ছোট অংশগুলো টিকে আছে। হঠাৎ সিন বুঝতে পারে এর মানে কি। মেগি নিশ্চিত করে বলে সে সেই ছোট অংশগুলো ব্যবহার করেছিল সিনের হৃদয় মেরামত করতে, আর এখন তারা রক্তে মিশে গেছে। এখন সিনের শরীরে 30% এলিয়েন কোষে তৈরি। সিন জিজ্ঞেস করে এই কোষগুলো কি আমার মস্তিষ্কেও গেছে? মেগি বলে নিশ্চিত না, আর প্রশ্ন করে তুমি কি কিছু অদ্ভুত লক্ষ্য করেছো? সিন বলে না, কিন্তু তারপর মনে পড়ে হাসপাতালে সে খুব কষ্ট পেয়েছিল কিন্তু কাঁদতে পারেনি। সে ভাবে হয়তো সে আর আগের মতো মানুষ থাকছে না। পরের দিন মাকি হঠাৎ পিছন থেকে এসে তাকে ভয় দেখায়। সিন জিজ্ঞেস করে আমি কি এখনো একজন সাধারণ মানুষ মনে হচ্ছি? সে হ্যাঁ বলে, কিন্তু সে শুধু হাসে আর কিছু বলে না। তারপর সে লজ্জিত হয়ে বলে সুস্পষ্টভাবে বলো, মনে হচ্ছে তুমি ভেতরে কাটছো। ঠিক তখনই সিনের কাছে উডা ফোন করে। সে বলে আমি শত্রুকে খুঁজে পেয়েছি, তাকে ঠেকাতে চেষ্টা করব। সিন বলে দ্রুত ফিরে আসো, সে বিপজ্জনক। যদি তোমার প্যারাসাইট তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় সে আক্রমণ করবে। উডা পালানোর চেষ্টা করে কিন্তু এই মোটা বেশি দূরে যেতে পারে না, আর নবুকো তাকে অনুসরণ করছে। এইদিকে সিনও ওই দিকে দৌড়ায়, কিন্তু মেগি হঠাৎ ঘুমিয়ে যায়। মেগি অসহ্যভাবে অস্ত্রে রূপান্তরিত হয় এবং বলে বাকিটা তোমার উপর। উডা একটি ঝাড়ের কোণে আটকে পড়ে। নবুকো তাকে পায়। সে দ্বিতীয় হোস্ট দেখে চমকে যায়, যার মস্তিষ্ক এখনো অক্ষত। তাই সে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। সে রূপান্তরিত হয় আর জো মুগ্ধ হয়। সে চায় এমনটা করতে। যুদ্ধ শুরু হয়, কিন্তু জো শুধু প্রতিরক্ষা করতে পারে কারণ উডার মুখ তার সঙ্গে অসুবিধাজনকভাবে যুক্ত। তাদের দ্রুত পিছনে ঠেলে দেওয়া হয়। তারপর নবুকো উডার হৃৎপিণ্ডে আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। বলে এটি শিওর মরে যাবে। হাইব্রিড হলেও উডা আর জো অচেতন হয়ে পড়ে। নবুকো চলতে থাকে, কিন্তু আরো একটি প্যারাসাইটের দুর্বল সংকেত অনুভব করে। সে চমকে যায় সিন বেঁচে আছে দেখে। বলে আমার মাথা লক্ষ্য করা উচিত ছিল। সিন রেগে যায়। সে বলে আমার মায়ের কণ্ঠ ব্যবহার করে বলছো থামো, আমি মেরে ফেলবো। সে লড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তার মুখ দেখতে পারে না। যখন সে রূপান্তরিত হয় নাবুকো হঠাৎ আক্রমণ করে, কিন্তু সিন এখন তার মুখগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে ডজ করে পেছনে লাফ দেয়। নবুকো বিশ্বাস করতে পারছে না সিন এত দ্রুত কিভাবে হলো। সে তার আক্রমণ ব্লক করে এবং ক্লিফের ধারে দাঁড়ায় যেখানে আহত উডা পড়ে আছে। সিন ভাবছে যার সঙ্গে সে সত্যিই বুঝতে পারতো সে তো মারা গেছে। তাই সে রেগে যায়। সে এগিয়ে চলে এবং তার দ্রুত আঘাত দিয়ে নবুকোকে আহত করে। সিন তার মাথার দিকে আক্রমণ করে এবং তার টেন্টিকল কেটে ফেলে, কিন্তু যখন সে শেষ আঘাত দিতে চায় নবুকো তার হাত দিয়ে নিজেকে রক্ষা করে। সিন যখন হাতে চিহ্ন দেখে মায়ের পুরনো স্মৃতি ফ্ল্যাশ হয়ে আসে এবং সে থেমে যায়। নবুকো এই সুযোগে পাল্টা আঘাত করে সিনকে আহত করে। সিন বিপদে পড়ে। নবুকো পিছিয়ে দাঁড়ায়। হঠাৎ করে তার মাথা কাটা পড়ে, শরীর সমুদ্রে পড়ে। এটি করে উডা এবং জো, যারা নিজেরাই উপরে উঠতে সক্ষম হয়। উডা সিনকে বলে নবুকো তার আসল মা ছিল না, তবুও সিনকে নিজের হাতে তাকে হত্যা করা উচিত নয়। এই সময় প্যারাসাইট ভেবে চমকে যায় উডা কিভাবে বেঁচে গেছে। জো বলে সে লক্ষ্য করেছিল নবুকো শুধুমাত্র হৃদয়ে আক্রমণ করছে, তাই সে সময় মতো তার অবস্থান পরিবর্তন করে। সিন সমুদ্রে তার মায়ের দেহের দিকে তাকায় এবং ভাবছে শেষ হলো সব, কিন্তু ভেতরে কিছু ভেঙে যায়। কিছুক্ষণ পরে কাজু হাসপাতাল থেকে ছাড়া পায়। তারা আবার সেই একই ক্লিফে আসে যেখানে সব ঘটনা ঘটেছিল। কাজু সিনকে বলে তোমার মা এখনো তোমাকে ভালোবাসে। সিন জিজ্ঞেস করে নবুকো কি সে ভয়ঙ্কর দুঃস্বপ্নে কষ্ট পেয়েছিল? কাজু বলে সব খুব দ্রুত ঘটেছিল এবং তার মৃত্যু পেইনলেস ছিল। সে কাঁদতে শুরু করলো, কিন্তু সিন খুশি যে তার মা কমপক্ষে কোনো বেদনা সহ করেনি। হঠাৎ সব চাপ যা সে ধরে রেখেছিল তা কেটে গেল। সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লো। পরে সে শহরে ফিরে যায়। এবার মোরানো এবং কানা উভয় তাকে স্পষ্টভাবে অনুভব করতে পারে, কারণ সে আর পুরোপুরি মানুষ নয়। মোরানো দৌড়ে আসে, অবাক হয়ে দেখে সে লম্বা হয়ে গেছে এবং চেহারায় পরিবর্তন এসেছে, যেন সে আবারও বড় হয়ে উঠছে।